আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব ক্লাস 8 এর ম্যাথমেটিক্স এক্সারসাইজ 3.2 ইংলিশ মিডিয়ামের টেক্সট বুক আছে। তো এই এক্সারসাইজের ফার্স্ট 15 কোয়েশ্চেন আমরা আগে সলভ করে নিয়েছি। এখন আমরা 16 থেকে যতটুকু সম্ভব দেখবো, যদি পারি তাহলে সবটা শেষ করে দেবো, সবটা সলভ করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, দি নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 1 লেস দেন ইটস ডিনোমিনেটর. If the numerator is increased by 4 and the denominator is increased by 5, the new fraction becomes equivalent to 4 by 5. What is the original fraction? এই কোয়েশ্চনটা হচ্ছে, দেখুন এরকম কোয়েশ্চনটা কিন্তু মোস্টলি কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। তো এটা যে শুধু যে ক্লাস 8-এর স্টুডেন্টরা শিখবে তাদের জন্য প্রয়োজন সেটা না, সেটা আপনাদের মধ্যে যারা কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও এরকম কোয়েশ্চন ফলো করতে পারে। তো এরকম কোয়েশ্চন আপনারা খুব ভালোভাবে বুঝবেন আর চেষ্টা করবেন কোয়েশ্চনটা ভালো করে বোঝার। কোয়েশ্চনটা বুঝে নিলে কিন্তু সলভ করা খুবই সহজ। আসলে ওয়ার্ড প্রবলেমগুলিতে এরকম হয় যে একটু লম্বা কোয়েশ্চন দেখলেই এটা ভয় লাগে যে এটা কী হবে, এটার আনসার কী হবে, কীরকম করতে হবে, কিন্তু আসলে এটা না, এটা কোয়েশ্চনটা বুঝতে হবে। ওয়ার্ড প্রবলেমটাতে বিশেষ করে এইটাই প্রয়োজন, যে কোয়েশ্চন বোঝা। তো কোয়েশ্চনটা বুঝে নিলে তারপর সলিউশন করার বিভিন্ন উপায় আছে। তো যে কোনো একটা প্রপার উপায় বের করে আপনি সলিউশন করতে পারেন। তো এটাতে বলছি যে একটা ফ্র্যাকশন ভগ্নাংশ যেটার নিউমারেটার মানে কি, একটা ফ্র্যাকশন সাপোজ ধরলাম পি বাই কিউ। তো পিটা হচ্ছে নিউমারেটার না, নিউমারেটার, আর কিউটা হচ্ছে ডিনোমিনেটর। তো বলছে যে numerator is 1 less than its denominator. তো ওই যে নিউমারেটর সেটা হচ্ছে 1 less than its denominator. আমরা সলিউশনে দেখুন, আমাদের বললে the numerator of a fraction is 1 less than its denominator. নিউমারেটরটা হচ্ছে ডিনোমিনেটর থেকে 1 লেস এক কম। তাহলে আমরা ধরবো কি, লেট করবো ডিনোমিনেটরটা, লেট দি ডিনোমিনেটর be x. Therefore, according to question lemma, therefore the fraction is দেখুন x minus 1 divided by x. Why? কেন? তো বলছে যে the numerator of a fraction is 1 less than its denominator. তো আমরা যদি ডিনোমিনেটরকে x ধরি, ডিনোমিনেটরটা নিচেরটাকে x ধরলাম, তো কোশ্চেনে বলা আছে যে নিউমারেটর উপরেরটা নিচেরটা থেকে x কম, তাহলে x এর ভ্যালু তো জানি না। তো x থেকে 1 আমি লেস করে নিয়েছি। তো এখন আসছে আমার অরিজিনাল ফ্র্যাকশন। তো অরিজিনাল ফ্র্যাকশন x, তো এটা ভেরিয়েবল, ওটার একটা ভ্যালু বেরিয়ে আসবে। তো এটা ইকুয়েশনে পুট করতে হবে, এটা একটা ইকুয়েশনে পুট করে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার নেক্সট কি হচ্ছে, ইফ দি নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 4 and the denominator is increased by 5. যদি নিউমারেটরের জায়গায় যদি 4 ইনক্রিজ করি আর ডিনোমিনেটরের জায়গায় যদি 5 ইনক্রিজ করি, 5 বাড়াই, তাহলে নতুন ফ্র্যাকশনটা হবে 4 by 5. তো আমরা লিখবো therefore according to question, তখন x minus 1 নিউমারেটর 4 ইনক্রিজ করলাম প্লাস 4 ডিভাইডেড বাই x, আর নিউমারেটর 5 প্লাস করবো প্লাস 5, ইকুয়াল টু নিউ ফ্র্যাকশনটা হচ্ছে 4 by 5। আচ্ছা, তো ওই ইকুয়েশনটা সলভ করলেই তো আমাদের x এর একটা ভ্যালু আসবে। তারপর x এর ভ্যালু আমরা ওইটাতে পুট করে কি করব, ফ্র্যাকশনটা বের করে নিয়ে আসবো। ইমপ্লাইজ আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। দেখুন x minus 1 plus 4 x minus 3 হচ্ছে না, তো 4 minus 1 3, তো 5 into x 5x আর 3 5 যা 50, তো প্লাস 50 equal to 4x যা
4x আর 4 5 যা 20 প্লাস 20 আচ্ছা ইমপ্লাইজ 5x ওই 4xটা ওই সাইডে নিয়ে আসবো মাইনাস 4x ইকুয়াল টু ওই সাইডে 20 আছে আর ওই সাইডে কনস্ট্যান্ট 15 আছে। তো আমরা ভেরিয়েবল টার্মস আর কনস্ট্যান্ট টার্মস সেপারেট করে দেবো, মানে আলাদা দুই সাইড আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল টার্মস নিয়ে আসবো আর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট গুণ নিয়ে আসবো। তো 20 মাইনাস 15 ওটা পজিটিভ আছে, ওই সাইডে গেলে নেগেটিভ হবে। ইমপ্লাইজ 5x minus 4x equal to 1x মানে x equal to 20 minus 15 equal to 5. So x কি পেলাম, x এর ভ্যালু আমরা 5 পেলাম। Therefore the original fraction is x 5 না, তো নিচে আছে 5, x এর ভ্যালু 5, তো নিচে 5 আর উপরে x minus 1 মানে x এর ভ্যালু 5, তো 5 minus 1 কি হয় ইকুয়াল টু 4, 4/5। অরিজিনাল ফ্র্যাকশনটা হচ্ছে 4/5। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে if 1/3 is added to a number and the sum is multiplied by 2, the answer is 8/3, what is the number? এই কোশ্চেনটা এরকম হচ্ছে একটা নাম্বার আমি ওই নাম্বারের সাথে আমি যদি যে নাম্বারটা আমি নেব, যে সংখ্যাটা ধরবো, ওই সংখ্যার সাথে যদি আমি 1/3 প্লাস করি, যে সাম হবে মানে যে প্লাস করার ফলে যে রেজাল্ট আসবে, যে যোগফল যেটা আসবে, হ্যাঁ সেটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে 2 দিয়ে আবার সেটাকে পূরণ করলে, গুণ করলে নতুন আনসারটা হয় 8/3। মানে একটা সোজাসুজি এরকম একটা সংখ্যা আছে যেটার সাথে যদি আমি 1/3 মানে 3/1 যদি আমি প্লাস করি, তাহলে যে রেজাল্টটা পাবো আবার সেটাকে 2 দিয়ে পূরণ করব, তারপর যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে 8/3। তাহলে ওই সংখ্যাটা কী হবে, হোয়াট ইজ ইট নাম্বার? আমরা লেট করবো let the number be x, নাম্বারটা আমরা x পাবো, তো x এর সাথে আমরা 1/3 কি করব, প্লাস করব, তো x প্লাস 1/3। আবার এই যে সাম যেটা হয়েছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন না, ওই যে সাম যেটা হয়েছে ওটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে ইনটু 2 ইকুয়াল টু কত হয় 8/3 হয়। আর ওই 2টা ওই জায়গায় মাল্টিপ্লাই করলে কোনো অসুবিধা নেই। তো ইমপ্লাইজ যখন 2 × x 2x প্লাস 2 × 1/3 2/3 ইকুয়াল টু 8/3, ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 2/3 ওই সাইডে নিয়ে নেব, তো 8/3 মাইনাস ওই সাইডে পজিটিভ আছে, ওই সাইডে রাইট সাইডে গেলে নেগেটিভ হবে 2/3, ইমপ্লাইজ 2x ইকুয়াল টু দেখুন 3 এলসিএম 3, তো 8 minus 2 6, so implies 2x equal to 6/3, 2 implies x equal to 2/2 equal to 1, x এর ভ্যালু কি বের হলো 1। তো therefore the number is 1। আমরা যে নাম্বারটা যেটা কথা কল্পনা করেছিলাম সেটা হচ্ছে 1। নেক্সট কোশ্চেনটা হচ্ছে মালা gave Kamala half the number of sweets she had. She then had 7 sweets left. How many sweets did Mala have at this time? তো এই কোশ্চেনটা হচ্ছে মোটামুটি এরকম যে মালা যে তার হাতে যতটা মানে মিঠাই ছিল তার অর্ধেকটা কমলাকে দিয়ে দিয়েছিল। তার হাতে যতটা মিঠাই ছিল এর অর্ধেকটা কমলাকে দিয়ে দিল। তারপর তার হাতে থাকলো 7 সুইটস, তার হাতে বাকি থাকলো 7টা মিঠাই। তো তার কাছে অরিজিনালি মানে মূলত কতটা মিঠাই ছিল, খুবই সহজ। মালা কি করলো, তার বান্ধবী কমলাকে তার হাতে যারটা মিষ্টি ছিল মিঠাই ছিল এর অর্ধেকটা দিয়ে দিল। তারপর অর্ধেকটা দেওয়ার পরে তার হাতে মাত্র 7টা থাকলো, অরিজিনালি কয়টা থাকলো, খুবই ইজি। এটা তো মুখে মুখে বলা যায়,
মানে অরিজিনাল কাট আছে কতটা ছিল, 14টা ছিল, 14। তো আচ্ছা ওটা আমরা প্রপার সলিউশনে যাব। আচ্ছা তো লেট মালা had a number of sweets at the start। প্রথম অবস্থায় মালার কাছে x নাম্বারটা সুইটস ছিল, মানে xটা মিঠাই ছিল। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন অর্ধেকটা দিয়ে দিল না, তো তার অর্ধেক x যতটা ছিল, xটা ছিল, তো x এর অর্ধেক যদি কমলাকে দিয়ে দেয় তাহলে বাকি থাকলো কয়টা, অর্ধেকটা যদি দিয়ে দেয় x এর অর্ধেক হাফ x হবে না, তো হাফ x মানে কত, হাফ x থাকার কারণে তার কাছে হাফ এক্সটা দিয়ে দিল, মানে অর্ধেকটা দিয়ে দিল, আর বাকি থাকলো 7। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন হাফ অফ x ইকুয়াল টু 7। খুবই ইজি, ইকুয়াল টু দেখুন ক্রস মাল্টিপ্লিকেশন করুন, ওটা x হচ্ছে উপরের না, ওটা আপনার x কে আমরা উপরের দেবো ইকুয়াল টু 7। তো x ইকুয়াল টু 2 7 আর 14। তো therefore আমরা आंसर লিখব 14 সুইটস। 14 suits did Mala have at the start। মানে 14টা মিষ্টি ছিল মালার হাতে প্রথম অবস্থায়। নেক্সট হচ্ছে 19, half a block of wood plus 6 kg weighs the same as the block of wood, what is the weight of block? এই কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো কিন্তু মোস্টলি লজিক্যাল থাকে, এটা তো ম্যাথমেটিক্যালি ওটা সলভ করা খুব একটা প্রয়োজন নেই আমার মনে হয় না। এটা কিন্তু জাস্ট আপনার মানে ব্রেনটা ইউজ করলেই মানে আপনি মুখে মুখে আনসারটা করতে পারবেন। তো জাস্ট মানে আপনার ব্রেনটা ইউজ করবেন, একটু ক্রিটিক্যালি চিন্তা করলেই আপনার আনসার এমনিতেই বেরিয়ে আসে, আপনার পেন পেপার ইউজ করা লাগেই না। দেখুন হাফ এ ব্লক অফ উড প্লাস 6 কেজি, হাফ এ ব্লক অফ উড, উড উড মানে কি, মানে লাকড়ি ধরলাম, মানে কাঠ, মোটামুটি একটা কাঠের বান্ডিল আছে, একটা কাঠের বান্ডিলের অর্ধেক তার সাথে প্লাস 6 কেজি, একটা কাঠের বান্ডিলের অর্ধেক এর সাথে 6 কেজি প্লাস করলে ওয়েস মানে ওজনটা হয় সেম এজ দি ব্লক, মানে ওই অরিজিনাল ব্লক মানে সম্পূর্ণ ব্লকের সমান ওজন হয়। তাহলে হোয়াট ইজ দি ওয়েট অফ দি ব্লক, ব্লকের ওজনটা কী ছিল, খুবই ইজি। দেখুন ধরলাম ওই একটা ব্লক আছে, ওই একটা ব্লক, তার হাফ হচ্ছে এইটা হচ্ছে তার হাফ না, ধরে নিলাম ওইটুকু তার হাফ, ওই হাফের সাথে যদি আমি 6 কেজি আরও প্লাস করি তাহলে যে অরিজিনাল যেটা ওই ফুলটা ওই অরিজিনাল ওইটার সমান হয়, তার মানে ওটার হাফ হলো ওটা, ওই হাফের সাথে 6 কেজি যদি আমি অ্যাড করি তাহলে যে রেজাল্টটা হবে তা হবে ওই সম্পূর্ণটার ওজনের সমান। তার মানে অরিজিনালি ব্লকের ওই ব্লকের ওজনটা কী ছিল, তার মানে ওটা যদি হাফ হয়, হাফ প্লাস 6 ইকুয়াল টু ওটা, তাহলে ওটার ওজন দেখুন কত হবে, খুব ইজি। তো ওটার হাফ ওইটা, তার মানে ওইটা সমান ওইটা, তো 6 কেজি ওটা, 6 কেজি অরিজিনালটা 12 কেজি হবে। আমরা দেখো সলিউশনে লিখবো লেট what is the weight of the origin, let the weight of the block the x কেজি। অরিজিনালি আমরা সমস্তটা সম্পূর্ণটা ব্লকের x কেজি ধরলাম। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখুন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা ওটাকে আমরা কীরকম অ্যারেঞ্জ করি, মানে ইকুয়েশন কীরকম আমরা সাজাই দেখুন। তো হাফ অফ এ ব্লক অফ হাফ, তার মানে অরিজিনালটা যদি x পায়, তো x বাই 2 মানে তার হাফ হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু মানে
সেম এজ দি ব্লক প্রপোজ, মানে অরিজিনাল যে মূল একটা সম্পূর্ণ ব্লক যেটা ছিল তার অরিজিনাল সমান, সম্পূর্ণ ব্লকটা আমরা কি দিলাম এক্স দিলাম, তো ইকুয়াল টু এক্সই হবে। তো ইমপ্লাইজ ওই এক্সটা ওই সাইডে নিয়ে আসবো না, তো এক্স বাই টু মাইনাস অফ এক্স ইকুয়াল টু ওই সিক্সটা ওই দিকে গেলে নেগেটিভ সিক্স হবে, নেগেটিভ হবে। ইমপ্লাইজ এক্স বাই টু যখন মাইনাস হাফ এক্স হবে বা মাইনাস এক্স বাই টু হবে না, এটাকে যদি আমি সলভ করি তো মাইনাস এক্স বাই টু হবে ইকুয়াল টু মাইনাস সিক্স। তো বোথ সাইডে মাইনাস আছে না, মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করে দেবো। আসলে মাইনাস মাইনাস কেমনে ক্যান্সেল করি, আমি বোথ সাইডে মাইনাস ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পজিটিভ হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে না। আর মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করার তো আমার ভ্যালু চেঞ্জ আসে না। ইমপ্লাই দেখুন এক্স ইকুয়াল টু নিচে ওয়ান আছে, তো এক্স ইন্টু ওয়ান ওয়ান, এক্স ইন্টু সিক্স। আমরা দেখো আমরা লিখতে পারি যে ওয়েট অফ দি ব্লক is 12 kg, x equal to 12 বের হয়েছে না, x পেলাম আর অরিজিনাল ব্লকের মানে ফুল ব্লকটার ওয়েট x is 12 বের হবে। তো কোশ্চেন নাম্বার 20 দেখুন, in a town where the population is 90,000, the male population is 2/3 the female population, and the male and female population। তো বলতে একটা সিটিতে একটা শহরে জনসংখ্যা হচ্ছে 90,000, 90,000 জনসংখ্যা আছে। এর মধ্যে মেল পপুলেশন হচ্ছে মানে পুরুষ লোক হচ্ছে 2/3 মানে 2/3, অর্থাৎ 3 ভাগের মোট পপুলেশন যতটা আছে, মোট মানুষ যতজন আছে তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে পুরুষ লোক আর বাকিরা হচ্ছে মহিলা লোক। তো সেপারেটলি আমরা কি করব, মেল পপুলেশন আর ফিমেল পপুলেশন কত, এটাতে খুবই সহজ। টোটাল 90,000, 90,000 দেখুন 3 ভাগের 2 ভাগ হচ্ছে পুরুষ লোক। তো 90,000 যদি আমি 3 ভাগ করি তাহলে 30,000 করে পড়বে বারে। তো 30,000-এর 2 ভাগ হচ্ছে 90,000-এর 2 ভাগ, 90,000-এর 2 ভাগ হচ্ছে কি না, 90,000-কে যদি আমি 3 ভাগ করি আর ওই 3 ভাগের 2 ভাগ হচ্ছে মেল পপুলেশন, তাহলে 60,000 হচ্ছে, 60,000 হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে 30,000, বাস হয়ে গেল। এটা মুখে মুখে সলভ করা যায়। তো যেহেতু কম্পিটিটিভ এক্সামে এরকম যদি অপশন থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চন হয়, তাহলে তো এরকম আপনি একটু চিন্তা করে আনসারটা কারেক্টলি লিখতে পারবেন বা ওটা কারেক্টলি পিক আউট করতে পারবেন। বাট ওটা যদি আমার যদি একটু লিটারালি লিখতে হয়, মানে পরীক্ষাতে যদি সলভ করতে হয় তাহলে সলিউশনের একটু প্রসেস থাকবে, ওই প্রসেসে গিয়ে আপনি সলভ করবেন, ডাইরেক্ট আপনি আনসার বসিয়ে দিলে হবে না। যেহেতু ওটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্স, তো এই স্ট্যান্ডার্ডের ওই টেক্সট বুকে যে স্টুডেন্টরা পড়াশোনা করে ওই স্টুডেন্টদের জন্য একটু মানে প্রসেসে গিয়ে সলিউশনটা করতে হবে। তো সলিউশন, আচ্ছা আমরা ধরবো let the male population be x, আমরা ফিমেল পপুলেশন এখন ধরবো না, জাস্ট মেল পপুলেশনটা ধরবো। দেয়ারফর ফিমেল পপুলেশন কি হবে, মেল পপুলেশন যদি x হয় তাহলে ফিমেল পপুলেশন কত হবে, দেয়ারফর ফিমেল পপুলেশন একটা কাজ, ওটাকে ফিমেল ধরে নিই, লেট দি ফিমেল পপুলেশন, আর ওটাকে মেল ধরবো, কারণ কি জানেন, তো মেল পপুলেশন বলছে মেল পপুলেশন হচ্ছে 2টা, তো আমরা ফিমেলটা এক্স ধরবো। দেয়ারফর মেল পপুলেশন ইজ, ফিমেল পপুলেশন আমরা এক্স ধরলাম, তো মেল পপুলেশন কি হতে পারে, টোটাল পপুলেশন তো 90,000 না, তো 90,000 থেকে যদি মেল পপুলেশনটা মাইনাস করে নেই তাহলে ফিমেল পপুলেশন আমরা পেয়ে যাব, আর ফিমেল পপুলেশন মাইনাস করলে মেল পপুলেশন পেয়ে যাব। তো তো আমরা ফিমেল ধরলাম এক্স নাম্বার, মেল হবে 90,000 মাইনাস ফিমেল পপুলেশন মানে এক্স,
90,000 মাইনাস এক্স ওটা হচ্ছে মেল পপুলেশন, মানে ফিমেলটা এক্সট্রা। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, তো দেখুন x ইকুয়াল টু 90,000 মাইনাস এক্স। আচ্ছা, তো এখন দেখুন ওই এক্স ইকুয়াল টু 90,000 মাইনাস এক্স সেটা তো কোনোদিনও সমান হবে না। তো সমান করতে হলে একটা কাজ করি, এখানে দেখুন এক্স আমরা ধরেছিলাম কি ফিমেল পপুলেশন, আর তো মেল পপুলেশন বলছে যে 2/3 আছে, মানে 3/2 আছে। তো মেল পপুলেশন ওটা তো মেল পপুলেশন না, ওই মেল পপুলেশনটা এখন বর্তমানে 3/2 আছে। তার মানে ওটা হচ্ছে 3/2 কম, ওটা হচ্ছে 1/3, আর ওটা হচ্ছে বর্তমানে 2/3। তো এটাকে যদি আমরা একটা আসবি, যেহেতু ইকুয়েশনে কি চাই, ইকুয়েশন মানে বোথ সাইড ইকুয়াল হওয়া, উভয় সাইড সমান হওয়া। উভয় সাইড যদি সমান করতে হয়, বর্তমানে দেখুন ওটাতে বেশি মান আছে, ওটাতে ওই নাম্বারটা বর্তমানে বড় আছে। তো কত গুণ বড় আছে? 2/3 বড় আছে। তো ওটাকে আমরা যদি এরকম দেখি 2/3 না বেশি আছে না, তো আচ্ছা ওটা হচ্ছে দেখুন 3/2, আর ওটা হচ্ছে 3/1 বর্তমানে পরিস্থিতিতে আছে। ইকুয়েশনে কি চাই? বোথ সাইড ইকুয়াল হয়। তো আমরা একটা কাজ করি, ওটাকে দিয়ে দিই 1/3, আর ওইটাতে 2/3 লাগিয়ে দিই, 2/3x। তাহলে কি হয় দেখুন, ইকুয়াল হয়ে যাবে, বোথ সাইড ইকুয়াল হয়ে যাবে। এখন দেখুন 2x, 3 ক্যান্সেল যাবে, 2x ইকুয়াল টু 90,000 মাইনাস এক্স ইমপ্লাইজ ওই এক্সটা ওই সাইডে নিয়ে আসলে পজিটিভ হবে, প্লাস হবে। তো 2x প্লাস এক্স ইকুয়াল টু 90,000 ইমপ্লাইজ 2x প্লাস এক্স 3x ইকুয়াল টু 90,000। তো ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 90,000 কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড দিই তাহলে 30,000 করে হবে, 30,000। তো এক্স আমরা কি পেলাম? 30,000 না। তো এক্স আমরা কি ধরেছিলাম? ফিমেল পপুলেশন। যেরকম আমরা লিখবো ফিমেল পপুলেশন is x 30,000 and male population is 90,000 minus x, 90,000 minus 30,000, 90,000 minus 30,000 equal to 60,000, ওটা হচ্ছে মেল। আচ্ছা এটা তো হলো একটা নিয়মে। তো আমি অল্টারনেটিভ আরেকটা মেথডে ওটা সলভ করব। তো অল্টারনেটিভ মেথডটা কি দেখুন, অল্টারনেটিভলি total population as given, equal to 90,000. So 2/3 is male, 2/3 2/3 is male, that is 2/3 of 90,000 equal to 3/30 are 90, that means 30,000, and 2/30 are 60,000. So 2/3 is male, therefore male population is 60,000, আবার 1/3 2/3 যদি 90,000 হয় তাহলে 1/3 হচ্ছে ফিমেল। তো এরকম আমরা না ক্যালকুলেট করে দেবো, আমরা টোটাল থেকে 60 বাদ দিয়ে দেবো। therefore ফিমেল পপুলেশন
female population is 90,000 minus 60,000 equal to 30,000. তো আমরা দেখুন এখানে এক্স ধরতে লাগে না, এক্স না ধরে হয়ে গেল, যেটা আসলে মনে মনে করা যায়। নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে দি নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 লেস দেন ইটস ডিনোমিনেটর ইফ দি নিউমারেটর ইজ ডিক্রিজড বাই 1 দি ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 2/3 অ্যান্ড দি ফ্র্যাকশন। তো এটা ফার্স্ট কোয়েশ্চন যেটা সলভ করেছিলাম ওই ভিডিওতে। তো ফার্স্ট কোয়েশ্চনের এক্স্যাক্টলি সিমিলার কোয়েশ্চন। তো একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ আছে যার নিউমারেটর মানে উপরের হওয়া লবটা 4 লেস দেন ইটস ডিনোমিনেটর মানে হরের থেকে 4 কম। তো তাহলে দেখুন ইফ দি নিউমারেটর ইজ ডিক্রিজ বাই 1, নিউমারেটরটা মানে উপরের লব থেকে আমি যদি 1 কমিয়ে নিই তাহলে নতুন ফ্র্যাকশন যেটা হয় সেটা হচ্ছে 2/3। তাহলে ফ্র্যাকশনটা কী হবে? আমরা লিখব লেট দি, তো দেখুন দি নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 লেস দেন ইটস ডিনোমিনেটর। নিউমারেটরের কথা বলছে, তো আমরা ডিনোমিনেটর যদি পেয়ে যাই, ডিনোমিনেটর যত হবে তার থেকে 4 লেস দিয়ে দিলেই নিউমারেটরটা আমরা পেয়ে যাব। তো যেহেতু ডিনোমিনেটরটা আমরা একটা ভেরিয়েবল অজ্ঞাত রাশি আমরা ধরে নিই, তো আমরা ধরবো কোনটা? ডিনোমিনেটরটা ধরবো, কারণ নিউমারেটরটা বলে দিয়েছে যে ডিনোমিনেটর থেকে 4 কম, 4 কম। তাহলে আমরা লেট দি ডিনোমিনেটর বি এক্স। তো এটা আমি একটা সংক্ষেপে লিখতে পারি, এরকম লিখলে হয় লেট দি ডিনোমিনেটর অফ দি ফ্র্যাকশন বি এক্স, অফ দি ফ্র্যাকশন আর এটা লিখে লম্বা করলাম। দেয়ারফর দি ফ্র্যাকশন ইজ, আমার বলছে অরিজিনাল সাইন দি ফ্র্যাকশন না, ফ্র্যাকশনটা বের করতে হবে না। তো দি ফ্র্যাকশন ইজ ডিনোমিনেটর এক্স করলাম না, এক্স, আর নিউমারেটরটা কি বলছে 4 লেস দেন এক্স, তো এক্স মাইনাস 4 হবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চনে কি বলছে দেখুন, ইফ দি নিউমারেটর ইজ ডিক্রিজ বাই 1, নিউমারেটরটা মানে উপর একটা, তো এক্স মাইনাস 4 মানে উপর একটা পেলাম না, ডিভাইডেড বাই এক্স। তো নিউমারেটর থেকে যদি 1 কমিয়ে নিই, মাইনাস 1 কমিয়ে নিই, তাহলে নতুন ফ্র্যাকশন দেখুন এখানে কিন্তু ডিনোমিনেটরের কথা বলছে না, ডিনোমিনেটরে কোনো চেঞ্জ আসছে না, চেঞ্জ যা আসছে সেটা হচ্ছে নিউমারেটর, এটা খেয়াল রাখতে হবে। তো ইকুয়াল টু কিসের সমান হয়? 2/3। তো ইমপ্লাইজ x minus 4 minus 1, তো x minus 5 হবে minus 4 minus 1 minus 5 divided by x equal to 2/3 implies cross multiplication করলে কি হয় 2 into 3 into x 3x plus minus minus 3 into 5 15 equal to 2 into x 2x। আচ্ছা implies 3x, ওই 2x টা ওই সাইড নিয়ে আসবে যেহেতু ওটা ভেরিয়েবল, তো 3x minus 2x, ওই 2x টা ওই সাইডে আসবে, নেগেটিভ হয়ে আসবে, ওই কনস্ট্যান্টটা দেখুন রাইট সাইডে আছে, ওটা আমি লেফট সাইডে পাঠিয়ে দেবো। লেফট সাইডে যদি ওটা আমি পাঠিয়ে দিই তাহলে তার সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাসের পাশ। তো 3x minus 2x equal to 1x মানে x equal to 50, x পেলাম 15 পেলাম। So let the denominator be x, or denominator আমি x পেলাম, therefore fraction বা required fraction is, denominator x পেলাম, তো denominator কি x কি 50, তো numerator কি হয় দেখুন x minus 4, x minus 4, তো x এর জায়গায় 15 হবে, তো 15 minus 4 কি হয় 11, ফ্র্যাকশনটা কি পেলাম 11/50। So next 22 number question, the numerator of a fraction is 2 less than its denominator
if the numerator is increased by 1 and the denominator is increased by 1, the new fraction is equivalent to p by 4 and the original fraction. তো বলছে একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ যার নিউমারেটর মানে লব is 2 less than its denominator, তার মানে লব ঘরের থেকে 2 কম। If the denominator is increased by 1 and if the numerator is increased by 1 and denominator is increased by, এখন বলছে মানে নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব ঘর দুটাতে কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে, 1 1 বাড়ছে, তাহলে নতুন ফ্র্যাকশনটা হয় p বাই 4 এর সমান। তো ফ্র্যাকশনটা কি হয়? তো সলিউশনে আমরা লিখব let b, দেখুন এখানে দিয়েছে নিউমারেটর ইজ 2 লেস দেন ইটস ডিনোমিনেটর, তাহলে আমরা ওই ডিনোমিনেটরটা মানে লেফট করব। let the denominator be let the denominator be x, let the denominator of the fraction be x, therefore the fraction is, ये देखুন নিউমারেটর নিচেরটা x করেছি, উপরটা হবে x minus 2 less than না x minus 2, ওটা হবে fraction according to question। দেখুন এটা ফ্র্যাকশনটা যেটা ফ্র্যাকশন হয় সেটা লিখি x minus 2 divided by x। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে যাই, if the numerator is increased by 1, numerator is increased মানে বাড়া, তো 1 বাড়ছে মানে প্লাস 1 হচ্ছে। আচ্ছা, and the denominator is increased by 1, আবার ডিনোমিনেটরটাও আর নিচের ঘরটাও 1 বাড়ছে মানে ইনক্রিজ হচ্ছে, তাহলে এটা সমান হয় নতুন একটা ফ্র্যাকশন p বাই 4 এর। তো এই ফ্র্যাকশনটা জাস্ট ওটাকে সলিটা একটা ইকুয়েশনে আমরা পুট করে নিয়েছি, তো ওই ইকুয়েশনটা সলভ করলে আনসারটা বেরিয়ে আসবে। তো ইমপ্লাইজ দেখুন x minus 2 plus 1 minus 2 plus 1 মানে minus 1, তার মানে x minus 1 ই থাকলো, এটা হবে x plus 1 equal to 3 by 4, implies plus multiplication করছি, তো 4 into x 4x minus 4 into 1 4 equal to 3 into x 3x plus 3 into 1 3, আচ্ছা implies 4x minus 3, 4x ওই 3xটা ওই সাইডে আসছে minus 3x equal to, এবং ওই সাইডে আছে প্লাস 3 আর ওই সাইডে রয়েছে মাইনাস 4, তো ওই সাইডে নিয়ে দেবো কনস্ট্যান্টটা একসাথে করবো, তো মাইনাস 4 থেকে প্লাস 4 হবে, প্লাস implies 4x minus 3x মানে 1x 1x, তো 1 লিখতে হয় না, শুধু x লিখলেই চলে, x equal to 3 plus 4 7, তো x এর ভ্যালু আমরা কি পেলাম 7 পেলাম, therefore the required fraction is x की 7 था, x नीचे ধরেছিলাম 7, তো x minus 2 না, উপরে একটা কি হয়েছিল x minus 2, x এর ভ্যালু 7 minus 2 equal to 5, তো আনসারটা হয় 5 by 7, দ্যাট ইজ ফ্র্যাকশনটা হচ্ছে 5 by 7। তো নেক্সট 23 ওটা কিন্তু এজ রিলেটেড, এখন যে 3-4টা কোয়েশ্চেন সলভ করবো সেটা হচ্ছে এজ রিলেটেড। তো 23 কোয়েশ্চেন হচ্ছে রাম ইজ হাফ হিজ ফাদার্স এজ নাও, 10 years ago he was 1/3 his father's age, then what are their present age? এই কোয়েশ্চনে বলছে যে রামের বর্তমান বয়স তার বাবার বয়সের অর্ধেক, রামের বর্তমান বয়স তার বাবার বয়সের অর্ধেক হাফ, তো 10 বছর আগে রামের বয়স তার বাবার বয়সের 3 গুণের 1 গুণ ছিল, 3 ভাগের 1 গুণ ছিল, মানে 3 ভাগের 1 ভাগ ছিল, 1/3 মানে 10 বছর আগে তার বাবার যতটা বয়স ছিল তার মানে 3 ভাগ করে 1 ভাগ তার
বয়স ছিল, অর্থাৎ রামের বয়স। তো তাদের বর্তমান বয়স কি হতে পারে? তো খুবই ইজি। তো রামের বর্তমান বয়স তার বাবার বর্তমান বয়সের অর্ধেক। তো তার বাবার বয়স যদি আমি জেনে নিই, তাহলে রামের বয়স আমরা বের করতে পারবো, কারণ রামের বয়সের সাথে বাবার বয়সের সম্পর্ক হচ্ছে অর্ধেক। আমরা সলিউশনে লিখব let his father's present age be x years. So let his father's, না his না দিলেই চলবে, let father's present age be x years. বাবা মানে রামের বাবা, এখানে বুঝতেই পারছি আমরা রামের বাবা, রামের বাবার বর্তমান বয়স হচ্ছে x years. So therefore Ram's present age is, ওরা কিন্তু বি ধরবো না, আমি ধরারটা আগে লেফট করারটা আগে করে নিয়েছি, এখন কিন্তু জাস্ট ওইটা থেকে আমরা ওটা ডেরাইভ করবো। তো হাফ তার মানে নাও এজটা মানে এট প্রেজেন্ট এজটা হচ্ছে রামের এজটা তার ফাদারের এজের হাফ। তো 1/2 অফ এক্স হবে। রামের বয়স যদি বাবার যদি বর্তমান বয়স এক্স ইয়ার্স হয়, তো রামের বর্তমান বয়স হচ্ছে যেহেতু তার হাফ, তো হাফ অফ এক্স ইয়ার্স হবে না, এক্স ইয়ার। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, দেখুন 10 ইয়ার্স এগো মানে 10 বছর আগে, তো 10 বছর আগে রামের বয়স মানে রামের বাবার বয়স কি এক্স মাইনাস 10 হবে, আর 10 বছর আগে রামের বয়স মানে কি হবে 1/2 এক্স মাইনাস 10, মানে এই 10 বছর আগটা 10 বছর আগ মানে পূর্বে আর কি, রামের বয়সে যেমন 10 বছর আগে ছিল, তার বাবার বয়সে 10 বছর আগ ছিল, মানে দুজনের বয়স থেকে 10 বছর মাইনাস মানে আগে পূর্বে যেতে হবে আর কি, পিছনে যেতে হবে। তো পিছনে গেলে আমার কি হয় দেখুন, 10 years ago he was 1/3 his father's age, মানে 10 বছর আগে হচ্ছে কি হয় দেখুন, মানে ওটা তো হচ্ছে মানে রামের বয়স না, তো 10 বছর আগে ওই বয়সটা কিন্তু ওটার কিন্তু 1/3, ওটার 1/3 হচ্ছে 10 বছর আগে ওইটা। তো যেহেতু দেখুন ওটা কিন্তু বড়, ওটা কিন্তু ওটাতে বেশি আছে, যেহেতু ওটা রামের বাবার বয়স, তো ওটাতে কিন্তু 3 গুণ বেশি আছে, আর ওটাতে কিন্তু 3 গুণ কম আছে। তো ওটার সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করে নিই, তাহলে দেখুন বস্তুটা আমার ইকুয়াল হয়ে গেল, দ্যাট মিনস এটা একটা ইকুয়েশন হয়ে গেল। তো ইমপ্লাইজ x minus 10 into 3 into half x, মানে 3x by 2 minus 3 times 30 implies x minus ওইটা ওই সাইডে নিয়ে আসবো 3x by 2 equal to, দেখুন ওটা মাইনাস 30 আছে, মাইনাস 30 আর মাইনাস 10 কাউন্ট দিতে গেলে প্লাস 10 হবে, প্লাস। তো ইমপ্লাইজ দেখুন 2x minus 3x divided by 2 equal to minus 20, কারণ মাইনাস 30 থেকে প্লাস 10 বাদ দিলে মাইনাস 20 থাকে। ইমপ্লাইজ এবং 2x minus 3x equal to 1x, তো মাইনাস 1x তার মানে মাইনাস x না, এবং বড়টার সাইন নেগেটিভ, তো মাইনাস x বাই 2 equal to minus 20 x, দেখুন মাইনাস ক্যান্সেল, বোথ সাইডে মাইনাস, তো x equal to 2 20 40, x করে পেলাম 40 পেলাম। তো দ্যাট মিনস x কি ফাদার্স প্রেজেন্ট এজ না, তো দেয়ারফর আমরা লিখব ফাদার্স এজ equal to 40 years and Ram's age
Ram's age equal to 40 by 2 equal to 20 years. তার মানে হাফ হচ্ছে না, বাবার থেকে ছেলের বয়স হাফ করে দেয়। তো x equal to 40, দ্যাট মিনস রামের বাবার বয়স হচ্ছে 40 ইয়ার্স আর ছেলে ওটা রামের বয়স হচ্ছে 20। তো এটা কোন কোশ্চেন হচ্ছে, মানে এই সিরিজের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে Harry the cat is 2/3 the age of Taffy. If the difference in their ages is 4 years, how old is this cat? তো দুটা ক্যাটের নাম হচ্ছে, একটার নাম ফেরি আরেকটার নাম হচ্ছে টাফি। তো ফেরি একটা ক্যাট মানে বিড়াল, টাফি আরেকটা। তো ফেরির এজ মানে বয়স হচ্ছে 2/3 the age of টাফি। টাফির যে বয়স হচ্ছে তা 3 গুণের 2 গুণ, 3 ভাগের 2 ভাগ। ফেরির বয়স টাফির বয়সে 3 ভাগের 2 ভাগ, তার মানে কম। If the difference in their ages is 4 years, যদি তাদের দুজনের বয়সের মধ্যে পার্থক্যটা ডিফারেন্সটা 4 বছরের হয়, তাহলে প্রত্যেকের বর্তমান বয়স কত? তো আমরা লেখ করব, লেখ আচ্ছা Terry the cat is 2/3 the age of Taffy. তো আমরা টেরির এজ দেওয়া আছে 2/3 of Taffy, তাহলে টাফির বয়সটা আমরা জেনে নিলে টেরির বয়সটা বের করতে পারবো। তাহলে টাফির বয়সটা আমরা লেট করবো, লেট the age of Taffy be x years. তো টাফির এজ যদি x years হয় তাহলে টেরির বয়স কি হবে? therefore Terry's age is so 2/3 না, 2/3 of the age of Taffy. টাফির এজ যদি x হয় তাহলে x এর 2/3 হচ্ছে টেরি, তো 2/3 of x years. Okay, according to question, if the difference in their ages is 4 years, তার মানে টেরির বয়স কম, টাফির বয়সটা বেশি আছে না? তো টাফির বয়সটা অ্যাকচুয়ালি বেশি না, সরি হ্যাঁ টাফির বয়সটা কিন্তু বেশি আছে, টেরির বয়সটা কম আছে। তো তার বয়সের ডিফারেন্সটা যদি 4 ইয়ার্স হয়, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন x minus 2/3 of x equal to 4, ইকুয়েশনটা পেয়ে গেছি। ইমপ্লাইজ x minus দেখুন 2/3x, তার মানে আচ্ছা x আমি কমন নিই না, x যদি আমি কমন নিই তাহলে ওটা তো ভাগে রাখবো 1 minus 2/3 equal to 4, implies দেখুন x equal to 1 minus 2/3 ও 4 এর নিচে যাবে না, 4 এর নিচে গেলে 1 minus 2/3 হবে equal to 4। তো ওটা হবে 3 1 3, 3 minus 2, 3 minus 2/3, দেখুন 4 divided by 3 minus 2 1, 1/3 equal to 4 into ওটা রেসিপ্রোকাল নেব 3/1 হবে, নিচে 1 দেওয়ার কোনো মতলব নেই, মানে নাই। তো 4 into 3 equal to 12, 40,000। তো x কি ধরেছিলাম? টাফিজ এজ না, এরপর আমরা লিখব টাফিজ এজ is 12 years and Terry's age is 12 এর 2/3 না, 2/3 into 12 equal to 3 4 12 আর 2 4 8 years। আচ্ছা এরপরের কোশ্চেনটা হচ্ছে 25 নম্বর, a father is twice as old as his son, the sum of their ages is 99, find their ages। তো কোন একজন পিতা বয়স ওনার ছেলের বয়সের দ্বিগুণ, তো তাদের উভয়ের বয়সের যোগফল সমষ্টি হচ্ছে 99। তো তাদের বয়স কত, বর্তমানে বয়স?
সলিউশনে আমরা লেট করব। দেখুন এ ফাদার ইজ টুয়াইস এজ ওল্ড এজ হিজ সন। তো বাবার বয়সটা বলছে ছেলের বয়সের ডাবল, তার মানে ছেলের বয়সটা যদি আমরা জেনে নিই তাহলে বাবার বয়সটা জানতে পারবো। আমরা এখন ছেলের বয়সটা লেট the age of let this son's age be X year. Therefore father's age is or will be twice ছেলের বয়সের দ্বিগুণ না ডাবল হচ্ছে টুয়াইস ইয়ার্স হবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দুইজনের বয়সের সমষ্টি মানে যোগফল হচ্ছে নাম হচ্ছে 99। তো x প্লাস 2x ইন্টু 99 implies x plus 2x মানে 3x ইন্টু 99 implies x equal to 99 upon 3। তো 3 দিয়ে যদি 99 ক্যান্সেল দিই তাহলে 33 হবে। x হচ্ছে 33, that means ছেলের বয়স হচ্ছে 13 years। Therefore son's age is 33 years and father's age is 99 minus 33 হলো 66 ইয়ার বা ডাবল না। তো ডাবল লিখলে ওটাকে ওর দিয়ে এরকম লিখতে হবে ওর 2 ইন্টু 33 ইকুয়াল টু 66 ইয়ার। মানে যে কোনো একটা ওইরকম ওই প্যাটার্নে লিখবেন, ওই প্যাটার্নে লিখলে 66 হয়। So next question number 26. A boy's age is 1/4 that of his father. After 24 years, the boy will be half the age of his father. And they are present age. তো বলছে একটা ছেলের বর্তমান বয়সটা হচ্ছে তার বাবার বয়সে, তার বাবার যে বয়স তার ভাগের 1/4 মানে 1/4। আফটার 24 ইয়ার্স 24 বছর পরে ওই ছেলেটা তার বাবার বয়সের ঠিক অর্ধেকে চলে যাবে। তাহলে তাদের বর্তমান বয়স দেখুন এ বয় এজ ইজ 1/4 দ্যাট অফ হিজ ফাদার। তো ছেলের বয়স বাবার বয়সের 4/1। তো বাবার বয়স জানতে পারলে ছেলের বয়স জানবো। তো আমরা লেট করব লেট বি লেট ফাদার্স এজ So present age, the present age. So others present age be x year. So babar বর্তমান বয়স x করলাম। Therefore son's present age is বা will be বর্তমান বয়স হবে তার 1/4 না। তো 1/4 of x years। বাবার বয়স যদি x বছর হয় বর্তমানে, আর ছেলের বয়স যদি তার বাবার বয়সের 4/1 হয়, তার মানে কি x এর 4/1 না। অ্যাকর্ডিং টু কন্ডিশন বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আফটার 24 ইয়ার্স। তো 24 ইয়ার্স কি হয় দেখুন 24 ইয়ার্স। তো যদি ফাদারের বর্তমান বয়স x হলে 24 ইয়ার্স পরে x প্লাস 24 ইয়ার্স হবে। আচ্ছা ছেলের বর্তমান বয়স যদি 1/4x হয়, তো 1/4x দ্যাট মিনস x/4 না। তো ছেলের বর্তমান বয়স যদি x/4 হয়, 24 ইয়ার্স পরে কি হবে x প্লাস 4/24 হবে। x/4 প্লাস 24 হবে। তো 24 বছর পর বছর তো 24 বছর তো দুইজনের এক সমানে যাবে। 24 বছর পরে মানে ছেলের বয়স কি হয়, ছেলের বয়সটা ওই বয়সটা বাবার বয়সের পর থেকে চলে যায় অর্ধেক। দ্যাট মিনস এখন কিন্তু
ওই বয়সটা 24 বছর পরের বয়স না, এটা তো 24 বছরের পরের বয়স, ওটা 24 বছরের পরে বাবার বয়স, আর ওটা 24 বছর পরে ছেলের বয়স। তো 24 বছর পরে কি হয়, ওটা হাফ হয়ে যায় ওটা। তার মানে বর্তমানে ওইটা ডাবল আছে, বাবার বয়স সরি বর্তমানে 24 বছর পরে বাবার বয়স ডাবল আছে। তো ওটা যদি সমীকরণ বানায়, ইকুয়েশন যদি বানায়, তার মানে এখন ওটা ডাবল দেখাচ্ছে, তার মানে ইকুয়েশন হচ্ছে না। ওটার সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করে নিই তাহলে কিন্তু সমান হচ্ছে, বা ওটার সাথে 2 মাল্টিপ্লাই না করে, ওটার সাথে 2 মাল্টিপ্লাই না করে ওটার সাথে হাফ মাল্টিপ্লাই করি তাহলে সমান হবে। তো হাফ মাল্টিপ্লাই করবো না, ওটার সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো, বাস খতম। তো ওটাকে সলভ করি আমি। তো এটাই ধরুন x প্লাস 24 ইকুয়াল টু 2 ইন্টু ধরুন 2x বাই 4 প্লাস 2 ইন্টু 24। তো 2 24 যা 48 না। তো implies x plus 24 equal to 2 to the 4 ना, 2 to the 4 x by 2 plus 2 48 जा 2 24 जा 48 implies ওই x by 2 টা ওই সাইডে নিয়ে আসবো না, x minus x by 2 equal to 48 আর 24 টা মাইনাস হয়ে যাবে রাইট সাইডে 24 implies x minus half x তো হবে half x না, x minus half x তার মানে half x কি হবে, মানে x by 2 হবে, x by 2 ইকুয়াল 48 minus 24 হবে, implies x equal to 2 24 is 48, x এর ভ্যালু কি হচ্ছে 48, x এর ভ্যালু 48 হবে। So therefore x কি ধরেছিলাম, ফাদার্স প্রেজেন্ট টেন্স না, ফাদার্স present age is 48 years and the boys present age is half 1/4 না, 48 এর 1/4 হচ্ছে না, 1/4 তো 1/4 of x, তো x is 48 4 12 are 48 so equal to 12 এর পরের কোশ্চেনটা হচ্ছে কিন্তু রেক্ট্যাঙ্গল রিলেটেড, পেরিমিটার রিলেটেড। So a rectangle has a perimeter of 96 centimeter. Its length is twice its breadth. Find its dimension. Dimension মানে length আর breadth। মানে একটা পেরিমিটারে একটা রেক্ট্যাঙ্গল, এই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গল মানে কি, যার অপোজিট সাইডস আর ইকুয়াল, ওই সাইডের ইকুয়াল হবে, আর ওই সাইডের ইকুয়াল হবে, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল। তো তার পেরিমিটার বলছে যে পেরিমিটার হচ্ছে দেখুন ওই সবটা ওই বাউন্ডারি 4টা সাইড আছে, 4টা সাইডের সাম মানে লেন্থের সাম হচ্ছে পেরিমিটার। তো অপোজিট সাইড আর ইকুয়াল না, ওটা যদি লেন্থ হয় ওটা যদি ব্রেথ হয়, লেন্থ মানে দৈর্ঘ্য, ব্রেথ মানে প্রস্থ। তো দেখুন লেন্থ দুটো আছে, দুটা লেন্থ প্লাস আবার দুটা ব্রেথ আছে না, 2b মানে দুটা ব্রেথ কাজ করতো ইকুয়াল টু 2 ইন্টু l প্লাস b লেন্থ প্লাস ব্রেথ। তো এটা হচ্ছে পেরিমিটার না, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ অর্থাৎ l প্লাস t। তো এর রেক্ট্যাঙ্গল হ্যাজ এ পেরিমিটার অফ 96 সেন্টিমিটার। তো তার পেরিমিটার দেওয়া আছে ইকুয়াল টু 96 সেন্টিমিটার। আচ্ছা, তো ফাইন্ড ইটস ডাইমেনশন। আবার বলতে ইটস লেন্থ ইজ টুয়াইস ইটস ব্রেথ। তার লেন্থ হচ্ছে ব্রেথের ডাবল। লেন্থ কি, লেন্থ মানে ওইটা ওই সাইডের ডাবল। তার মানে ব্রেথ যদি আমি জেনে নিই তাহলে লেন্থটা ব্রেথ থেকে বের করে নিতে পারবো। সলিউশনে আমরা লিখবো লেট বি একটা
length, তো আমরা ব্রেডটা ধরে নেব না, লেটস দি ব্রেড, BREDTH, let the breadth of the perimeter of the rectangle be x centimeter, যেহেতু ওটা সেন্টিমিটার দেওয়া আছে তো ওটা সেন্টিমিটার লিখতে হবে। therefore length কি হবে, length is length twice its breadth না, twice মানে ডাবল, তার ব্রেড যদি x হয় তার লেন্থ হবে 2x সেন্টিমিটার। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে, তার পেরিমিটার বলছে কি 96 সেন্টিমিটার। এটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, দেখুন 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড ইকুয়াল টু 96 প্লাস 2 ইন্টু লেন্থ, কোথাও দিয়ে একটি লেন্থ 2x না, 2x প্লাস ব্রেড হচ্ছে x ইকুয়াল টু 96। তো 2 দিয়ে ওই 96 যদি আমি ডিভাইড দিই তাহলে কি হয়ে যাবে, যেমন 2x প্লাস x 3x না, 3x ইকুয়াল টু ওই 2 দিয়ে ওটাকে ডিভাইড দিয়ে দেবো না, 96/2। আবার 3 দিয়ে আবার x এর কোএফিসিয়েন্ট 3, তো x ইকুয়াল টু 96 ডিভাইডেড বাই 2, আর 3টা 3 দিয়ে ওটাকে ডিভাইড দেবো না, আবার 1/3 হবে। এবং 2 3 যা 6 আর 6 16 যা 96 না, 16 বেড়ে যায়, x ইকুয়াল টু 16। তো x কি ধরেছিলাম দেখুন ব্রেড না, therefore breadth equal to 16 centimeter and length equal to length at double na, 2 into 16 equal to 32 centimeter। अच्छा, तो ये a square paper is folded into half, that's why the perimeter of the rectangle form is 12 centimeter. What is the area of this square? তো একটা স্কয়ার পেপার আছে, একটা পেপার এই হচ্ছে একটা স্কয়ার টাইপের পেপার না, এই হচ্ছে একটা স্কয়ার টাইপের, ওটাকে মানে আমরা হাফ দিয়ে ওটা ফোল্ড করলাম, মানে ওটা ভাঁজ করলাম ঠিক অর্ধেকে ভাঁজ করার ফলে ওটা কি হয় দেখুন, অর্ধেকে ভাঁজ করলাম, তার অর্ধেক এই হবে, তারপর এই অর্ধেকে ফোল্ড করার ফলে ধরলাম এই ফোল্ড অর্ধেকটা মানে এরকম করলাম, মানে এরকম ছিল এরকম করে দিলাম। ফোল্ড করার ফলে তার যে পেরিমিটার যেটা হলো, এই পেরিমিটারটা আসলে হলো দেখুন, এটা ওটা আগে স্কোয়ার ছিল এখন রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে না, ওটার পেরিমিটার হচ্ছে p ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ওটার পেরিমিটার 12 সেন্টিমিটার। তো বলছি যে হোয়াট ইজ দি এরিয়া অফ দি স্কোয়ার, তাহলে ওই স্কোয়ারের এরিয়াটা কী হবে। তো প্রথমে দেখুন কোয়েশ্চেনটা বার করে উঠেছি আমরা, ওটা একটা স্কোয়ার পেপার, ওটা স্কোয়ার টাইপের ছিল। তো আমরা জানি স্কোয়ারের মানে 4 সাইড থাকে, 7টা বাহু 7টা সাইড সমান থাকে, এবং ওটা ঠিক অর্ধেকে দিয়ে আমরা ভাঁজ করলাম, মানে ফোল্ড করলাম, ফোল্ড করার ফলে এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার টাইপ নিয়ে নিল, একটা রেক্টেঙ্গুলার ফর্মে ওটা কনভার্টেড হলো। তো এখন ওই যে রেক্টেঙ্গুল যেটা ফর্ম হলো তার পেরিমিটার দিয়ে দিয়েছে, পেরিমিটার মানে পরিসীমা, মানে 4 বাউন্ডারিজ, সাম অফ দি 4 বাউন্ডারিজ, সাম অফ দি লেন্থ অফ 4 বাউন্ডারিজ 12 সেন্টিমিটার। তো আবার বলছি যে ওইটার এরিয়া কি, তো এখন আমরা দেখুন ওটার যদি একটা লেন্থ বের করে নিই, ওটার ব্রেথ কিন্তু দেখুন ওটা যখন আমি হাফে ভাঁজ করলাম, অর্ধেক করলাম, তখন ওই দেখুন তার ওই সাইডটা কিন্তু হাফ হয়ে গেছে, আর ওই সাইডটা কিন্তু একটু ফুল রয়েছে না। তো দেখুন পেরিমিটার সলিউশনে আমরা লিখব, তো আমরা লেফট দি লেন্থ, ওটা ব্রেথ করে নেই, ওই ব্রেথটা এক্স করে নেই, দি ব্রেথ of the rectangle
ডি এক্স কটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার, এক সেন্টিমিটার। তো দেখুন ব্রেথ যদি 1 সেন্টিমিটার হয় ওটা তো হাফ হয়ে গেছে না, ওইটার হাফ হয়ে গেছে না, ওটার হাফ হয়ে গেছে ওটা। তো ওটা আবার লেন্থ না, ওই লেন্থটা কিন্তু ওটার ফুলটা ওটা হচ্ছে লেন্থ, ওই সাইড আর ওই সাইড সমান, তার মানে ওই সাইডে আর ওই সাইডে ওই সাইড সমান হবে। তারপর আমরা লেন্থ ইজ ডাবল হবে 2x সেন্টিমিটার। পেরিমিটার 12 দিয়েছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখুন x প্লাস 2x ইন্টু 2, তো লেন্থ প্লাস আমরা জানি কি পেরিমিটার হবে রেক্টেঙ্গল ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস বা ব্রেথ প্লাস লেন্থ কি বলতে ইকুয়াল টু 12 implies तो x plus 2x 3x equal to 12 पे 2 দিয়ে ডিভাইড দিলে 6 হয়, implies x equal to 6 3 দিয়ে ডিভাইড দিলে 2 হবে, x হচ্ছে 2। তো x কি ধরেছিলাম, ব্রেথ ধরেছিলাম না, ব্রেথ অফ দি রেক্টেঙ্গল। তো therefore লেন্থ ইকুয়াল টু আমাদের লেন্থের প্রয়োজন না, লেন্থ ওটা এরিয়া বের করবো না, ওই এরিয়াটা বের করবো না, ওই এরিয়া বের করতে হলে দেখুন ওটার যে কোনো একটা সাইডের লেন্থ নিলেই হবে না, তো ওটার লেন্থ মানে ওটা যে কোনো একটা লেন্থ একই সমান, তো লেন্থ ইজ ডাবল হচ্ছে না, লেন্থ ডাবল, তো 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। দেয়ারফর এরিয়া অফ দি স্কয়ার ইকুয়াল টু, তো স্কয়ার এরিয়ার ফর্মুলা কি হয় মানে সাইড স্কয়ার, সাইড ইন্টু সাইড, তো সাইড ইন্টু সাইড না, তো এটা তো লেন্থ মানে ওটা সাইড না, তো 4 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তো এরিয়াটা সেন্টিমিটার স্কয়ার মানে স্কয়ার সেন্টিমিটার। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখুন দি লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ 14 সেন্টিমিটার more than its breadth. If the perimeter is 448 centimeter, find the dimension of the rectangle. তো ডাইমেনশনস মানে কি লেন্থ আর ব্রেথ। তো একটা রেক্টেঙ্গুলের যে লেন্থ হচ্ছে মানে তার ব্রেথ থেকে 14 সেন্টিমিটার বেশি। তো আমরা লেট করব, লেট দেখুন লেন্থ দেওয়া আছে ব্রেথ থেকে 14 সেন্টিমিটার বেশি, তাহলে আমরা ব্রেথ জেনে নেই আগে না, তো ব্রেথটা জেনে নেই কি মানে ব্রেথটা আমরা লেট ধরুন যদি ব্রেথ অফ দি রেক্টেঙ্গল বি x সেন্টিমিটার, therefore length is ব্রেথ থেকে 14 সেন্টিমিটার বেশি না, x প্লাস 14 সেন্টিমিটার হবে। আচ্ছা, তো তার পেরিমিটার কি হয় দেখুন 448। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখুন লেন্থ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ না, তো লেন্থ হচ্ছে x প্লাস 14 প্লাস x মানে ব্রেথ না, ইকুয়াল টু কত হয় 448। তো ইমপ্লাইজ দেখুন 2 দিয়ে ওটা ডিভাইড দিলাম, তো x প্লাস 14 প্লাস x ইকুয়াল টু 448 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ দেখুন x প্লাস x 2x প্লাস 14 ইকুয়াল টু ওটাকে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে 2 2 4 হবে, ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 14টা ওই সাইডে গেলে কি হবে মাইনাস হবে না, তো 2 2 4 মাইনাস 14, তো 14 যদি মাইনাস হয় তাহলে 210 হবে না, 210 হবে, ইমপ্লাইজ x ইকুয়াল টু 210 কে আমরা 2 দিয়ে ডিভাইড দিই, তো ইকুয়াল টু কি হবে 105। তো x মানে কি x ব্রেথ ধরেছে, তো ব্রেথ হচ্ছে 105, therefore breadth of the rectangle
equal to 105 সেন্টিমিটার বাই cm আর লেন্থ হবে লেন্থ 40 সেন্টিমিটার বেশি না, তো 105 প্লাস 14 ইকুয়াল টু 5 আর এক তো 119 সেন্টিমিটার না, তো লেন্থ হচ্ছে 119 সেন্টিমিটার আর ব্রেডথ হচ্ছে 105 সেন্টিমিটার। So 30 number question down to the sides of the triangle taken in order are is 3 centimeter longer than the preceding side. If the perimeter of the triangle is 81 centimeter, find the length of its sides. So বলছে একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল ধরলাম এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল না, বা এরকম ধরি এ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলটা দেখুন এমনভাবে আসছে প্রত্যেকটা সাইড থেকে তার পরবর্তী সাইডটা 3 সেন্টিমিটার বেশি, অর্থাৎ তার আগের সাইড থেকে পরের সাইডটা ঠিক আগের সাইড থেকে আগের বাহু থেকে 3 সেন্টিমিটার বেশি। আপনি ওটা যদি 1 সেন্টিমিটার হবে ওটা হবে 1 + 3 4 সেন্টিমিটার, আর ওটা আরো 3 সেন্টিমিটার বেশি ওটা হবে, তার মানে 4 + 3 ওটা 7 সেন্টিমিটার হবে না, ওইরকম আর কি বলছি। কিন্তু 1 4 আর 7 কিন্তু এরকম হবে না, 1 4 আর 7 সেন্টিমিটার এরকম কোনো ট্রায়াঙ্গেল হবে না, আমি ওটা এক্সাম্পল হিসাবে লিখি। তো ওটা আমরা এরকম, তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার ওই একটা ট্রায়াঙ্গেল যদি হয় তার পেরিমিটার মানে ওভার মানে সাম অফ দি লেন্থ অফ অল 3 সাইডস হচ্ছে ট্রায়াঙ্গেলের পেরিমিটার। তো এখন ব্যাপার হচ্ছে দেখুন আমরা এখানে সলিউশনে প্রথমে কী ধরবো এবং টেকিং ইন অর্ডার এই কথাটা কিন্তু গুরুত্ব রয়েছে, এটা তাৎপর্য রয়েছে। এটা তো বলছে যে প্রথম বাহুটা যদি আমি x নিই তার নেক্সট বাহুটা আমি তার থেকে যেহেতু 3 সেন্টিমিটার বেশি দেখুন আর ইচ 3 সেন্টিমিটার লঙ্গার দেন দি প্রিসিডিং সাইড, ওই সাইডটা আমি এক সাইড লিখছি না, তো তার পরের সাইডটা হবে তার প্রিসিডিং সাইড মানে ওটা থেকে 3 সেন্টিমিটার বেশি, তার মানে 1 + 3 হবে 3 হবে। এর পরের সাইডটা হবে দেখুন ওই পরের সাইডটা তো ওটা হচ্ছে না, তো ওইটা তার প্রিসিডিং সাইড হচ্ছে ওটার থেকে আরো x + 3 +3, তার মানে আরো ওইটার থেকে ওইটা আরো 3 সেন্টিমিটার বেশি, তো ওইরকম আমরা আমরা সলিউশনে বললে দি sides of the triangle be x centimeter, x + 3 centimeter and x + 3 + 3 centimeter respectively প্রয়োজন নেই। আচ্ছা ওটা ডাবল ব্র্যাকেট দিলাম কেন জানেন, তো দেখুন ওইটা প্রিসিডিং সাইড হচ্ছে ওইটা না, তো ওইটা থেকে আরো 3 সেন্টিমিটার বেশি, এই জন্য মানে ডাবল না দিলে হয় আর কি, ওটা আলটিমেটলি 1 + 6 সেন্টিমিটারই হবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখুন তার পেরিমিটার, তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার মানে পেরিমিটারটা আমি আগেই বলেছিলাম না, ওই সাইড যদি x হয় ওটা যদি y হয় ওটা যদি z হয়, তাহলে পেরিমিটার হবে কি পেরিমিটার ইকুয়াল টু x + y + z। তো x আমি ওটা ধরলাম কি x কি আছে না, তো x প্লাস আবার দেখুন x + 3 না, x + 3 প্লাস x + 3 + 3 equal to 81 না, 81 সেন্টিমিটার 81, দেখো সব ব্র্যাকেট আমরা ওপেন করি, তো x প্লাস হবে x + 3 প্লাস x + 3 প্লাস 3 equal to 81 implies x plus x plus x 3x হয় 3x plus 3 plus 3 plus 3 9 into 81 implies 3x equal to 81 minus 9
দেখুন এই এক্স ইকুয়াল টু 81 থেকে আমরা 9 যদি মাইনাস করে নিই তাহলে কত হয় 72 হয়, 72 হবে না? তো implies x equal to 72 upon g equal to 24, 3 24 that 70, x কত পেলাম 24 পেলাম। So that means x का साइड হচ্ছে 24 cm, so the sides are these sides are 24 centimeter, comma 24 plus 3 equal to 27 centimeter and 27 plus 3 equal to 30 centimeter. তো একটা থেকে আরেকটা 3 বেশি 3 সেন্টিমিটার বেশি না? তো প্রথমটা হচ্ছে 24 সেন্টিমিটার, পরেরটা হবে 24 plus 3 27 সেন্টিমিটার, আর তারপরটা হবে 27 plus 3 30 সেন্টিমিটার। আচ্ছা 31 নম্বর কোশ্চেন, ওটা হচ্ছে মানি রিলেটেড। তো ইন এ সিনেমা হল 300 tickets were sold for a total of rupees 32,000. If the tickets were of two denominations of rupees 80 and rupees 120, how many of each were sold? তো এই কোশ্চেনে এরকম কইছে যে একটা সিনেমা হলে 300টা টিকিট বিক্রি করা হয়েছে। 300টা টিকিটের মধ্যে কিন্তু ওই টিকিটের দুইটা ক্যাটাগরি ছিল, একটা ক্যাটাগরি 80 টাকা টিকিট আর একটা হচ্ছে 120 টাকার টিকিট। তো 80 টাকার টিকিট কয়টা বিক্রি হয়েছিল আর 120 টাকার টিকিট কয়টা বিক্রি হয়েছিল? তো সলিউশনে আমরা লেট করব, লেট দি নাম্বার অফ টিকিট of denomination of rupees 80 dx। তো এটাতে দেখুন লেট দি নাম্বার অফ টিকেটস অফ ডেরিভেশন অফ রুপিস 80 dx। তো মানে 80 টাকার টিকিট, 80 টাকা মূল্যের টিকিট আমরা ধরলাম এক্স নাম্বারটা মানে এক্সটা বিক্রি হয়েছে। তো 120 টাকা কয়টা হবে? টোটাল টিকিট দেখুন, টোটাল টিকিট হচ্ছে 300 টিকিট। তো 300 থেকে যদি এক্স মাইনাস করে নিই, বাদ দিয়ে দিই, তাহলে 120 টাকা টিকিট কতটা বিক্রি হলো সেটা বেরিয়ে আসে। তো দেয়ারফর নাম্বার অফ টিকিট অফ denomination of rupees 120 is 300 minus x। 300 থেকে x মাইনাস করলে x হচ্ছে 80 টাকার টিকিট, আর 300 থেকে 80 টাকার টিকিট যেটা হচ্ছে মানে এক্সটা, তো ওটা বাদ দিয়ে দিলে তো আমার মানে 120 টাকার টিকিটটা বেরিয়ে আসবে না নাম্বার। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখুন, এবার আমরা তার ভ্যালু দেখবো, মানে টাকা দেখো। 80 টাকার টিকিট যদি এক্সট্রা হয়, দেখুন একটা টিকিটের দাম যদি 80 রুপিস হয় না, তো 80টা টিকিটের দাম কত হবে? একটা টিকিটের দাম যদি 80 টাকা হয়, তো দুইটা টিকিটের দাম 2 × 80 রুপিস হবে। 5টা টিকিটের দাম রুপিস 5 × 80 হবে, আর এক্সট্রা টিকিটের দাম হবে রুপিস x × 80 বা 80x, দেখো 80x টাকা হবে না। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখুন 80x প্লাস দেখুন 300, দেখুন 120, 120 টাকার টিকিট কয়টা? 300 মাইনাস এক্সটা না, 300 মাইনাস x ইকুয়াল টু টোটাল মূল্য কত হয়, ভ্যালু কত হয় 32 ইকুয়াল টু 32,000। মানে 80 টাকার এক্সট্রা টিকিটের দাম 80x টাকা, 80x। আর 300 মাইনাস এক্সট্রা টিকিটের দাম, প্রতিটার দাম 120 টাকা দেওয়া হয়, টোটাল 120 টাকার টিকিটের মূল্য কত টাকা? 80 টাকার টিকিটের মূল্য কত টাকা? আর দরটা মূল্য আমি যদি 5 পাই তাহলে 32,000 টাকা পাবো, 32,000। তো এখন দেখুন 80x প্লাস
120 into 300 না, তো 3 36 আর 3টা জিরো লাগবে, একটা দুটা তিনটা, মাইনাস 120 into x 120 x ইকুয়াল টু দেখুন 32,000 implies, আচ্ছা দেখুন 80x minus 120 x equal to দেখুন 32,000, আবার 36,000 ওই সাইডে আছে, ওই সাইডে আমি রেসপন্স করবো রাইট সাইডে, তো ওটা পজিটিভ আছে নেগেটিভ হবে, মাইনাস 36,000, আচ্ছা ইমপ্লাস 80 মাইনাস 120, তো কী হবে 40 মাইনাস 40 x ইকুয়াল টু দেখুন 32 মাইনাস 36 মানে 36 থেকে যদি 32 বাদ দিয়ে দিই তাহলে কি হয় 4000 হয় না, মাইনাস হবে, ওটা বড়টা সাইন নেগেটিভ, মাইনাস 4000, আচ্ছা তো বোথ সাইডে নেগেটিভ সাইন আছে, একটা ক্যান্সেল যাবে না, তো x ইকুয়াল টু হবে 4000 ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট 40, ওটা ডিনোমিনেশনে আসবে, ডিনোমিনেটরে আসবে, 4 0 0 ক্যান্সেল, 4 into 100 100 equal to 100 হয় না, তো x equal to 100, that means x আমরা কি ধরেছিলাম নাম্বার অফ টিকেটস অফ রুপিস 80, তো therefore 80 টাকার টিকিট 100 টাকা, therefore numbers of tickets of rupees 80 is 100 and numbers of tickets of rupees 120 is, what is a command 300 minus 100 equal to 200, so দেখুন 300 minus x, so x will be 100 plus 200, so 100 এটাই आंसर। So next is almost similar type question. So देखो Alima has 76 coins, a mix of 50 paise and 25 paise, and their numbers if the total money she has is ₹29. আলিমার কাছে 75 অর্থাৎ 75টা কয়েন মানে মুদ্রা আছে, তো এই মুদ্রাগুলো দুই টাইপের, দুই ক্যাটাগরির, একটা হচ্ছে 50 পয়সার মুদ্রা, একটা হচ্ছে 25 পয়সার, তো টোটাল টাকা যদি বড় টাইপের মুদ্রা 76টা 75 না 76টা 25 না 76, তো 76টা মুদ্রা কি হয় আর টোটাল টাকা হয় 29 অর্থাৎ 29 টাকা হয়, তাহলে দেখুন তো ফাইন্ড দেয়ার নাম্বারস, মানে 50 পয়সে মুদ্রা কয়টা আর 25 পয়সে মুদ্রা মানে কয়েন কয়টা সেটা, সলিউশন let the number of coin of 50 পয়সে dx, তো 50 পয়সার কয়েন আমরা ধরলাম এক্সটা আছে, তো therefore 25 পয়সার কয়েন কয়টা কতটা হবে দেখুন, therefore number of coin of 25 পয়সে is টোটাল কত আছে 76, আর 50 পয়সা যদি এক্সট্রা হয় তো 25 পয়সার হবে 76 মাইনাস এক্সট্রা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি হয় দেখুন 25 পয়সার এক্সট্রা হয় 25, 50 পয়সার এক্সট্রা হয় 25 এক্স টাকা না, সরি 50 এক্স টাকা, তো 50 এক্স টাকা প্লাস তো 76 মাইনাস এক্স ওটা হচ্ছে 25 পয়সা না, তো ওটার সাথে 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে টাকায় আসবে না, তো 25 ইন্টু 76 মাইনাস এক্স, তো দুটা প্লাস করলে ইকুয়াল টু আমার কত হয় 29 রুপিস হয় না, 29 টাকা। তো দেখুন 50 x plus 25 into 76,
তো 25 দিয়ে আমি 76 কে মাল্টিপ্লাই করলে 5 6 লাখ 30 0 ক্যারি ওভার 3 5 7 লাখ 35 প্লাস 3 38 2 6 লাখ 12 2 carry over 1 2 7 are 14 plus 1 15 0 0 5 plus 3 8 plus 1 9 1 so 1900 na okay 1900 minus 25 of x equal to 29 এখন ধরুন 50x minus 25x equal to 25x হবে এখানে একটা ব্যাপার দেখুন ওটা কিন্তু রুপিজে আছে না ওটা কিন্তু পয়সা মানে পয়সা ওটা কিন্তু রুপিজে আছে তো ওটাতে আমরা মানে পয়সা ওটা পয়সাতে আমরা কনভার্ট করব তো 29 রুপিজে 29 into 100 তো 100 পয়সে দেখুন 100 পয়সে ইকুয়াল টু 1 রুপিস না মানে b1 অর্থাৎ মানে 1 রুপি 100 পয়সা ইকুয়াল টু 1 রুপি তো 100 দিয়ে যদি ওটাকে আমি মাল্টিপ্লাই করি তাহলে ওটা পয়সাতে কনভার্ট হবে 29 তাহলে ওটা হবে 2900 হবে আচ্ছা তো 50x minus 25x কত হয় 25x ইকুয়াল টু দেখুন 2900 ওই 19টা ওই দিকে গেলে নেগেটিভ হয়ে যাবে মাইনাস 1900 ইকুয়াল টু দেখুন 29 minus 19 10 অর্থাৎ 1000 that means 1000 implies x equal to 1000 के আমরা 25 দিয়ে ডিভাইড দেব তো 25 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে 25 40 হবে না 40 40 তো x কি পেয়েছিলাম আমরা x কি ধরেছিলাম পয়েন্টস অফ 50 পয়সে 50 পয়সে তো therefore number of points of 50 পয়সে is 40 and number of points of 25 পয়সে is 76 minus 40 equal to 36 और 36 টা হচ্ছে 25% পয়েন্ট তো 33 নাম্বার কোশ্চেনটা ওটা অনেক লম্বা কোশ্চেন আমি লিখি না আমার কোশ্চেনটা ইজি আছে তো আমি ওটা রিডিং করছি আর কি পরে সলিউশনটা করব দেখুন a stationery shop had three types of pens costing rupees 10 rupees 25 and rupees 50 there were twice as many 25 rupee pens as there were 10 rupee pens the 50 rupee pens added up to a value of rupees 350 if the total value of pens was rupees 1550 how many pens of each type were there এই কোশ্চেনে বলছে যে একটা স্টেশনারি শপে তিন ক্যাটাগরি তিন ধরনের কলম আছে একটা হচ্ছে 10 টাকা কলম আর একটা হচ্ছে 25 টাকা কলম হ্যাঁ 25 টাকার কলম আর একটা হচ্ছে 50 টাকা করে তো 10 টাকা 25 টাকা আর 50 টাকার কলম কয়েকটা কলম আছে তো এটাতে বলছি যে 25 টাকা কলম যেটা 25 টাকা 25 রুপি কলমটা 10 রুপি কলম থেকে ডাবল মানে ওটা ডাবল নাকি ডাবল নাকি হ্যাঁ ডাবল টুয়াইস মানে ডাবল মানে ওটা ডাবল তো 10 রুপি পেনের ডাবল হচ্ছে 25 রুপি আর 50 রুপি পেনের কথা বলছি যে ওটা টোটাল ভ্যালুটা হবে 350 রুপিস 350 না 50 রুপি পেন এক টোটাল ভ্যালু হচ্ছে 350 ওটার সাথে অ্যাড করে টোটাল যে অ্যামাউন্ট ও সবটাই মিলে পেনের কস্ট বা অ্যামাউন্ট যেটা হচ্ছে রুপিস 15,000 না 1550
50 1550 রুপিস টোটাল ভ্যালু। তো এখানে বলছে প্রতি প্রকার কলমের মূল্য, হ্যাঁ প্রতি প্রকারের কলম কয়টা করে, মানে 25 রুপি পেন কয়টা আছে, 10 রুপি পেন কয়টা, 50 রুপি পেন। এখানে একটা জিনিস ইজি আছে, দেখুন 50 রুপি পেনের টোটাল মূল্যটা হচ্ছে 350 টোটাল পেন। তার মানে 350 কে যদি আমরা 50 দিয়ে মাল্টিপ্লাই করে ডিভাইড দিই তাহলে 5 7 হয়, তাহলে টোটাল 7টা আছে। তার মানে 50 রুপি পেন টোটাল 7টা। তো এখানে দেখুন লেখ, তো দেখুন 25 রুপি পেন কিন্তু 10 রুপি পেনের ডাবল মানে নাম্বার। তো 10 রুপি পেনের যদি আমি নাম্বারটা জেনে নিই তাহলে 25 রুপি পেনের নাম্বার কতটা হবে তাও আমরা জানতে পারবো না। তো লেট, তো ওটা আমরা দেবো লেট দি নাম্বার অফ pens costing rupees 10 is x। তো 10 টাকা 10 থেকে কলমের সংখ্যা হচ্ছে এক্সট্রা। তো therefore numbers of pens costing rupees 25 is আর ডাবল হবে, x is twice x হবে। and আচ্ছা আর লাগবে না, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি বলছে দেখুন 10 থেকে কলম 10 টাকার কলমের নাম্বার x থাকে না। তো দেখুন 10 টাকা করে যদি একটা কলমের দাম হয় তো দুটা কলমের দাম 220 টাকা। তো এক্সট্রা কলমের দাম x ইন্টু 10 মানে 10x টাকা না। তো 10x প্লাস 25 রুপি কলম এক্সট্রা ডাবল মানে টুয়াইস x। তো 25 ইন্টু টুয়াইস x প্লাস আবার 50 রুপি পেনের টোটাল ভ্যালু আছে 350 ইকুয়াল টু টোটাল মিলে ভ্যালু হয় 1550 1550। তো ইকুয়েশনটা আমরা সলভ করব। দেখুন 10x প্লাস 25 ইন্টু 250x প্লাস আচ্ছা ওই 350টা ওই সাইডে নিয়ে নেব না, ইকুয়াল টু 1550 মাইনাস 350 ওই সাইডেও নেগেটিভ হয়ে যাবে। দেখুন 10x প্লাস 60x equal to 1550 minus 350. So 1550 minus 350, তো দেখুন 1 হবে 5 থেকে 3 গেলে বাদ দিলে কত হবে 2 হবে 0 0 না 1200। তো দেখুন implies x equal to 1200 divided by 60, 0 0 cancel, তো 620 যা 110। তো x এর ভ্যালু পেলাম 20। x কি দেখুন নাম্বার অফ পেন্স কস্টিং রুপিস 10 ইজ, therefore আমরা লিখতে পারি নাম্বারস অফ পেন্স costing rupees 10 is 20. Numbers of pens costing rupees 25 না 25 is আর ডাবল হবে না, তো 2 into 20 equal to 40। আচ্ছা and numbers of pens costing rupees 50 এটা কি করব দেখুন ওই অ্যামাউন্টটাকে আমরা 50 দিয়ে ডিভাইড করব ইকুয়াল টু 7 হবে, তো এটাই হচ্ছে। তো নেক্সট কোয়েশ্চন 34 ওটাও আমি এডিটিং করে নেব, ওটা লিখবো না লম্বা। তো তারিখ চেঞ্জ rupees 200 into rupees 5, rupees 20 and rupees 50 notes. If the number of rupees 5 notes was double the number of rupees 20 notes and the rupees 50 notes were 1/5 the rupees 20 notes, how many notes of each denomination did he get?
তো এই কোশ্চেনে এরকমই কোশ্চেনটা মতলবটা হচ্ছে যে তারিখ 200 টাকা, টোটাল 200 টাকার একটা নোট কী করলো, চেঞ্জ করে 5 থেকে নোট আর 10 থেকে নোট আর 50 থেকে নোট আনলো, বদলে নিয়ে আনলো। না সরি, 10 থেকে না 20 টাকা, 5 টাকার নোট, 20 টাকার নোট আর 50 টাকার নোট কয়টা নিয়ে আসবে। তো এখন অ্যাকর্ডিং টু কন্ডিশন বলছে যে 5 থেকে নোট, দেখুন টোটাল তার আগের ভ্যালু 200 টাকা চেঞ্জ করলো, চেঞ্জ রুপিস 200, ওই রুপিসটা কিন্তু চেঞ্জ করে কীরকম টাকা, দেখুন রুপিস 5 নোট, রুপিস 20 নোট আর রুপিস 50 নোট, ওই 3 ক্যাটাগরির নোটকে কী করলো, বদলে নিয়ে আসলো। এখন কোয়েশ্চনে বলছে যে 20 রুপিস 5 রুপিস নোট, 5 রুপিস নোট যেটা ওটা ডাবল হয়, মানে 20 রুপিস নোট যেটা সে বদলে নিয়ে আসলো, 5 রুপিস নোট তার থেকে ডাবল। আবার বলছে 50 রুপি নোট, ওটার হচ্ছে 1/5, 1/5, তার মানে 1/5, ওটার ডাবল, ওটার হচ্ছে ধরুন 50 রুপি নোট, 20 রুপি নোটের 1/5, মানে 20 রুপি নোট সে যতটা নিয়েছিল তার ডাবল 5 থেকে নোট আনলো, আর 50 থেকে নোট তার 5/1 আনলো, টোটাল মিলে তো তার 200 টাকাই থাকে। তো এখন আমরা বের করবো যে প্রতি ক্যাটেগরির নোট সে কয়টা করে। তো একটা সলিউশনে আমরা লেখ করবো, দেখুন এটাতে আসলে মানে মেজারটা হচ্ছে 20 রুপি নোট না, ওই 20 রুপি নোট কয়টা আমরা যদি জেনে যাই, আমরা যদি জানতে পারি, তাহলে 5 রুপি নোট তার ডাবল করে নিলে আমরা 5 রুপি নোটের সংখ্যা বের করে নেব, আর 50 থেকে নোটের সংখ্যা আমরা তার কটাকে 5 দিয়ে দেখলে তো বেড়ে যায় না। তো মেন হচ্ছে 20 রুপি নোট কতটা সেটা আমরা ধরবো। লেট নাম্বার অফ number of rupees 20 notes be X, মানে 20 টাকা নোট এক্সট্রা পেল। therefore দেখুন number of rupees 5 notes is double na twice x হবে, and the number of rupees 50 notes is 1/5 na, so 1/5 of 2x হবে, না x হবে, x না 1/5 of x, that means x/5 হবে না, x/5। সবটা ওইগুলো তো নোটের সংখ্যা না, ওটা আর ওটা নোটের সংখ্যা, আর ওইগুলো মানে ডিনোমিনেশন মানে টাকা। ওই ডিনোমিনেশন আর নোটের সংখ্যা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে টাকা আসবে, ভ্যালু আসবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি 20 রুপি নোট এক্সট্রা, তার মানে টাকা কত হয় 20x না, বাট প্লাস 5 রুপি নোট 2x, তো 5 ইন্টু 2x মানে 5 থেকে কত টাকা টোটাল হয় সেটা হবে। আবার 50 থেকে যদি x/5টা হয় তাহলে 50 ইন্টু x/5, তার মানে 50 থেকে টোটাল কত টাকা সেটা আসবে। তো ওইটা সব প্লাস করলে আমার টোটাল 200 টাকাই থাকলো না, রুপিস 200। কিন্তু এখানে রুপিস লিখবেন না, এটা কিন্তু ইকুয়েশন হচ্ছে, এখানে কিন্তু রুপিস লেখা চলবে না, ফাইনালি গিয়ে রুপিস। তো ইমপ্লাইজ 20x প্লাস 2 into 5 10x প্লাস, দেখুন 5 10 50 না,
তো 10 টাইমস যাবে না, তো 10x হবে প্লাস 10x ইকুয়াল টু 200 implies 20x plus 10x plus 10x equal to 40x equal to 200 implies x equal to 200 upon 40, so 0 0 cancel, 4 5 lakh 20 না, x কত 5 টাকা, x কি 20 রুপি, therefore আমরা দেখো 20 রুপি রুপিস 20 নোটস কতটা, বা ওরকম লিখি নাম্বারস অফ রুপিস 20 নোটস, আচ্ছা রুপিস 20 না, আগে রুপিস 5 চাইবে না, হ্যাঁ 5 চাইবে, রুপিস 5 নোটস ইকুয়াল টু rupees 5 means 2x na, so 2 into x is 5 equal to 10, so number of rupees 20 notes equal to 20 notes কয়টা হচ্ছে দেখুন 20 notes x টা না, তো x equal to কি 5, so 5 টা equal to 5 and numbers of rupees 50 notes equal to, তো x কত পেলাম, x কত পেলাম দেখি, x 5 না 5, তো ইনটু 1/5 না, x হচ্ছে x by 5 না, তো x by 5, তো x 5 তো 5/5 equal to 1, একটা, তার মানে 50 থেকে নোট একটা পেলাম। এখন আমরা মানে ক্যালকুলেট করি টোটাল টাকা 200 টাকা হয় না, তো 50 থেকে নোট যদি একটা হয় তাহলে 50 টাকা, আচ্ছা তো 5 থেকে নোট যদি 10টা হয় তাহলে আরো 50 টাকা, 5 থেকে 50 টাকা প্লাস, এবং 20 থেকে নোট যদি 5টা হয় তাহলে 5 কিসে 100 টাকা, তো টোটাল মিলে 200 টাকা হবে। তার মানে আমাদের ক্যালকুলেশন মানে সলিউশনটা কারেক্ট। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটাই অনুরোধ আপনাদের কাছে করবো যে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন, ওটাতে লাইক করবেন আর একটা কমেন্ট করবেন।